দেখেছি, দেখে আমার যেটা ফিলিং হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন টিনার ভিডিও থেকেই আরও কিছু তথ্য উঠে আসছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটা কথা আমার খুব বলতে ইচ্ছে করছে, যেটা আমাদের এই বর্তমানে ওয়াইটিতে যা কাণ্ড কারখানা চলছে তার সঙ্গে বেশ ভালোভাবে রিলেটেড, বুঝতে পারছো? তো আমি তোমাদের আগেই বলছিলাম না যে আমার ইচ্ছে করছে যে আর একটা চ্যানেল ক্রিয়েট করে তাতে কিছু ভিডিও দেবো, তো আপাতত করিনি, দেখা যাক পরে সময় পেলে ভেবে দেখো। তো সেই কথাগুলো এই ভিডিওতে একটু জুড়ে দিচ্ছি। একটি অত্যন্ত নোংরা মানুষ, তার নাম বিশ্বজিৎ বিশ্বাস, ইন্ডিয়ান আর্মিকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, অকথ্য ভাষায়। মানে প্রথমে তো ওই ভিডিওটা আমি পুরো দেখতে পারিনি, আমি ওটাকে নট ইন্টারেস্টেড, ডোন্ট রেকমেন্ড দ্য চ্যানেল এরকম করে মানে যতভাবে আটকে দেওয়া যায়, মানে অত গালাগালি আমি বাবার জন্মে শুনিনি। তারপর শফিকুল ভাই যখন ওইটা দিলেন, মানে ওই আরামবাগ টিভিতে, তখন ওইটা দেখলাম এবং দেখে সেখানে কিভাবে বলছে যে মানে অসভ্যভাবে বলছে, কথাগুলো উচ্চারণ করা যায় না। পেট্রিয়টিক দেখাচ্ছ কথাটা ইউজ করেনি, পেট্রিয়টিজম মানে দেশভক্তি দেখাচ্ছ। আজকে পয়সা না পেলে তোমরা কি বর্ডারে গিয়ে লড়াই করতে যেতে? দেখো, সংসার চালাতে গেলে পয়সা সবারই লাগে, কিন্তু মানবিকতাও কিছুটা আছে। আজকে আর্মিরা আমাদের জন্য যে কাজটা করছে, শুধু পয়সা দিয়ে সেটাকে তুলনা করলে হয় না। আজকে আলু বেচা বা তোমার দোকানে বসে কানি কানি টাকা লাভ করা আর আর্মিদের বেতন দেয়া দুটো এক জিনিস হলো না। বেতনের বদলেই আর্মিরা লড়ছে। আমার মার যখন পেসমেকার বসেছিল, একজন একদম ইয়াং ডাক্তার 27-28 বছরের, তিনি আমার মার লাইফ সেভ করেছিলেন। মানে উনি আমার বাপিকে হসপিটালে, নার্সিংহোম অ্যাকচুয়ালি, নার্সিংহোমে যখন ওইরকমভাবে দেখেছে, ফার্স্ট হার্ট অ্যাটাকটা বাপির হয়েছে, মা সহ্য করতে পারেনি, মারও হার্ট অ্যাটাক এসছে বাপিকে দেখে। মাথা করে যখন পড়ে যাচ্ছে উনি ক্যাচ করে ধরেন, এবং তারপর যে যুদ্ধটা হয় সেটা ওই ইয়াং ডাক্তার লড়েছিলেন। প্রচণ্ড একটা তাগড়া পয়সা গেছে। যেটা বলছিলাম আর কি, যে ওই সময় যে ডাক্তার আমার মাকে বাঁচিয়েছেন তিনি তো নিশ্চয়ই পয়সা নিয়েছেন, তাগড়া একটা পয়সা খরচ হয়েছে। আমি ছিলাম না, আমার তখন নতুন বিয়ে, আমি তখন আসামে ছিলাম, গৌহাটিতে। তো ওই যে ডাক্তারবাবু, ওনার ঋণ আমি এ জন্মে সহ্য করতে পারবো? মানে এই জন্মে আমি শোধ করতে পারবো ওনার ঋণ? পয়সায় সব জিনিস হয় গো, পয়সা তো লাগবেই। ডাক্তারবাবুরও তো ইয়ে আছে, পরিবার আছে, সে বাবা মাই হোক আর বউ বাচ্চাই হোক, কিন্তু কিছু জিনিস পয়সার বিনিময়ে পেলেও সেটা অমূল্য হয়। তো যাই হোক, প্রচণ্ড অকথ্য গালাগাল দিয়েছে। এই রকম গালাগাল এক তো দেশের আর্মির জন্যে, যে আজকে মানে সেই গালাগাল ছাড়া একটা ওয়ার্ড নেই, যে আজকে তোদের দেশভক্তি বেরিয়ে যেত কথাটা বলেনি। দেশভক্তি করতে এসছিস, পয়সা না পেলে তোরা ওখানে থাকতিস, অমুক তমুক হেন তেন, অকথ্য আর অকথ্য গালিগালজ। সব থেকে বড় কথা কি জানো তো, এই যে গালিগালজটা ও আর্মিকে দিচ্ছে, তো অপরাধ অন্যায় তো করেইছে, প্লাস ও নিজের চরিত্র এবং নিজের শিক্ষা দীক্ষা, নিজের পরিবারটা সম্বন্ধে বলছেও। ও নিজের চরিত্রটা প্রকাশ করে দিল, বুঝতে পারছো? এবং পাশে ও স্ত্রী রয়েছে, একটি মহিলা ক্যারেক্টার রয়েছে, মহিলাকে দেখা যাচ্ছে সেও ওই কথা সায় দিচ্ছে। তার মানে এরা কি ধরনের পাবলিক? ওই অত গালিগালাজ সহ্য করা যায় না, এমনভাবে গাল দিচ্ছে না, বাংলা পাতি গালাগালি। তারপরে মানে এই ভিডিওটা আমি যেমন নট ইন্টারেস্টেড, ডোন্ট রেকমেন্ড, যত রকমের আছে করে দিয়েছি, অত গালি নিতে পারছিলাম না বলে আমি শুনতে পাচ্ছিলামই না। কিছু দর্শক আছে ওই ভালো করে শুনেছে গালিগুলো, শুনে সেগুলো আরামবাগ টিভিকে ফরওয়ার্ড করেছে। আরামবাগ টিভি প্রতিবেদনটা করেছে এবং এটা জনরোষ হয়ে গেছিল। পুলিশ এসে ধরেছে ইয়েকে এবং খুব কঠোর শাস্তি চাই এটা বলা হচ্ছে। ব্যাস সুর পাল্টে গেছে। এখন কি বলছে, কেউ শিখিয়ে দিয়েছে আর কি। এখন বলছে যে আমার খুব অন্যায় হয়েছে। অ্যাকচুয়ালি আমার একজন দাদা আছে যে আর্মিতে থাকে, তার সম্বন্ধে বলতে গিয়ে পুরো আর্মির সম্বন্ধে আমি বলে ফেলেছি। ব্যাপারটা হচ্ছে তার সম্বন্ধে বলতে গিয়ে নয়। তার মানে তোমার চরিত্রটা কি? তুমি একটা সোশ্যাল মিডিয়ায় ওই মুখের ভাষা ইউজ করছো, তুমি শুধু নয়, তোমার বাড়ির মহিলারা ওই ভাষা ইউজ করছে, ওই ভাষায় সায় দিচ্ছে। তুমি আজকে খালি গায়ে, লোকটা খালি গায়ে শুয়ে না মুপুর হয়ে শুয়ে অকথ্য গালিগালাজ করে যাচ্ছে। কারোর ওপর রাগ হলে ক্যামেরা খুলে, তার কোনো কাজিন ব্রাদার যে নাকি আর্মিতে আছে তার উপর রাগ হয়েছে, কারোর ওপর রাগ হলে ক্যামেরা খুলে খালি গায়ে ওরম শুয়ে শুয়ে কাঁচা কাঁচা গাল কেউ দেয়? মানে কালো মোষের মতো প্রচণ্ড রাগ হচ্ছে। আমাদের আর্মির সম্বন্ধে এমন বলেছে। এবার এইখানে যেটা যুক্তির কথা সেটা হচ্ছে লোকটার শিক্ষা, লোকটার পরিবারের শিক্ষা, ও কি ধরনের মানুষ, ওর গালাগালিগুলো থেকে কিন্তু এইটা উঠে এসছে। সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে কালো মোষের কল রেকর্ড রিভিল বলে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার ওটা রিভিল করেছে, গালিবাজ হিসেবে ওয়াইটিতে যার পরিচয়। চালুনি ছুঁচকে বলে তোর
মানে গালাগালি না দিয়ে লাইভ করে না, ছ্যাবলামো না করে লাইভ করে না, গালাগালি না দিয়ে, ছ্যাবলামো মানে ওর ছ্যাবলামো মানে হচ্ছে এই গালিগুলোই, গালাগালি না করে লাইভ করে না, গালাগালি না দিয়ে ভিডিও করে না, সেই মানুষ আজকে এই ভিডিওটার মানে আরামবাগ টিভিতে যেটুকু দেখেছি, বাকি একটা কল রেকর্ড রিভিল হয়েছে, সেইটা তুলে নিয়ে পুরো ছেড়ে দিয়েছে। এবং কে ছেড়েছে? গালির এগেনস্টে প্রতিবাদ কে করছে? গালি দিয়ে যার মানে ধর্মকর্ম এই ওয়াইটিতে। তো এই হচ্ছে ব্যাপার। সব থেকে বড় কথা কি হচ্ছে জানো, ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় বসে যে গালি দেয়, সে নিজে গালিবাজ, সে তার নিজের চরিত্র, তার নিজের হাবভাব, সে কি ধরনের পরিবারে বিলং করে, তার মুখের ভাষা, এইগুলো সে প্রমাণ করে দেয়। ভাইয়ের যাকে গালি দিচ্ছে তার কতটা সে ক্ষতি করছে, বা তার কি মানসিক হেলথ সে বিগড়াচ্ছে, তার সে যে নিজের কতটা সর্বনাশ করে নিচ্ছে সে নিজে বুঝতে পারছে না। দর্শকরা বুঝতে পারছে যে এই লোকটা কি বাজে। তো যাই হোক, চতুর্দিকে ছিচিৎকার শুধু নয়, সকলে কঠোর শাস্তি দাবি চাই করছে, আমিও করছি। এই জিনিসটাই সবাই বলছে, মানে শফিকুল ভাই যেটা বলছেন যে পুলিশ ওরম ধরে নিল, নিয়ে আবার ছেড়ে দিল, এইটুকু করলে হবে না, কঠোর শাস্তি দিতে হবে। কারণ এক্সাম্পল দিতে হবে, মানে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এইরকম পাবলিক আর উঠে আসবে। সব কিছুকে অবমাননা করা যায় না। দেশের আর্মি একটা আলাদা জিনিস, ওনাদের স্যাক্রিফাইস রয়েছে, পয়সার বিনিময়ে এতটা মানুষ করে না, পারে না করতে। যাই হোক, প্রাণ দিচ্ছে তারা। যাই হোক, এখানে একটা জিনিস দেখো, ওই যে স্যালারি, ওই স্যালারিটুকুর বদলে প্রাণ দিচ্ছে তারা, ওইটুকু স্যালারি ছুটি পায় না দিনের পর দিন। সবাই মিলে যদি বলে যে নেব না ওইটুকু স্যালারি, আমরা যাব না আর্মিতে, তাহলে কি হবে? আর্মি একটা প্যাশন, পুলিশের চাকরি একটা প্যাশন, বুঝতে পারছো? ওটা একটা নেশা। এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, ইডি রয়েছে, নার্কোটিক্স রয়েছে, এদের যারা বড় বড় খোকার অফিসার রয়েছে, ওয়াংখেড়ে স্যার, যাকে নিয়ে ব্যাডস অফ বলিউডস হয়েছে না, ওখানে ওয়াংখেড়ে এমনভাবে, ওয়াংখেড়ে স্যারের এমনভাবে মজা করিয়েছে যে উনি ওই রেড চিলির এগেনস্টে মানহানির মামলা করেছেন, 2 কোটি টাকা, 2 কোটি সামথিং টাকার মানহানির মামলা করেছেন। এই যে মানুষগুলো, এরা পয়সার বিনিময়ে ডেফিনেটলি, কারণ খেতে প্রত্যেককেই লাগে, জামা কাপড় পরতে প্রত্যেককেই লাগে, হাঁচি কাশি হলে ডাক্তারকে দেখাতে প্রত্যেককে লাগে, এবং ডাক্তারকে ফিস দিতে হয়, ওষুধটা দোকান থেকে কিনে খেতে হয়, মরতে পারা যায় না। আর্মি ম্যান বলে তাকে কেউ ফ্রিতে ওষুধ দেবে না, বা তোমার ওয়াংখেড়ে স্যার কেউ ফ্রিতে কিছু দেয় না। কিন্তু পয়সা দিয়ে কাজ করলেও এগুলো একটা নোবেল প্রফেশন, এগুলো একটা নোবেল প্রফেশন। তাহলে এটা সুপারি কিলার যেগুলো সিনেমা থিয়েটারে দেখি, সেও পয়সার বদলেই কাজ করে, বুঝতে পারছো? একটা চোর, সে পয়সার জন্যই চুরি করে। আর একটা মানুষ যে পয়সার জন্য প্রাণ দিচ্ছে বর্ডারে, একটা মানুষ যে পয়সার জন্য চোর ধরছে, পুলিশ অফিসার, নার্কোটিক্স, ইডি, তারপরে রেড 2-তে যে সমস্ত অফিসার দেখায়, আজকে অজয় দেবগান যে রোলটা করছেন সেটাও তো যথেষ্ট খতরনাক দেখাচ্ছে। তো এই ধরনের এরা পয়সার জন্য করলেও সেই জিনিসটা সমান নয়। যে অনেকে বলে না মনিটাইজেশন অন করে প্রতিবাদ করছে, আরে মনিটাইজেশন অন করে প্রতিবাদ করার ভঙ্গি আছে। মনিটাইজেশন অন করে টিনাকে ছ্যাবলাও বলা যায়, মনিটাইজেশন অন করে টিনার যে প্রগল্ভতা অল্প বয়সে সেটাকে বালিকা সুলভ চপলতাও বলা যায়। টিনা তো ছ্যাবলা নয়, আজকের ভিডিওতে তোমরা দেখলে ওর ছ্যাবলামো প্রকাশ পেল। সুতরাং মনিটাইজেশন অন করেই প্রতিবাদ করা যায়, কিন্তু মনিটাইজেশন অন করে মিথ্যে কথা না বলে যদি সত্যি কথা বলা যায় সেটাই প্রতিবাদ। যাই হোক, এই কথাগুলো আমি তোমাদের যেটা সকালে ভিডিও বলেছিলাম না, যে আলাদা করে ভিডিও করব কি, আলাদা চ্যানেল খুলে আলাদা করে ভিডিও করব কি, সেটাই ভেবেছিলাম। যাই হোক, এই কথাটা আমার বলার ছিল। আর সব থেকে মজা লেগেছে, এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার আজ এই কল রেকর্ডটা ছেড়েছে, তোমাদের তো বললাম বোধহয়, গালিবাজ হিসেবে, যার ওয়াইটিতে প্রসিদ্ধি রয়েছে। এবার ফিরে আসি টিনার ব্লগে। টিনার ব্লগ থেকে আজকে স্পষ্ট বোঝা গেল টিনা কেন ফ্ল্যাট নিয়েছে। মাতালি যে বুক ফেটে মরে যাচ্ছে, 3 মাসে 3টে ফ্ল্যাট চেঞ্জ করেছে, এটা পরিস্থিতির শিকার। তোমরা সেখানেও দেখছো, টিনা প্রথম ফ্ল্যাটটা ছাড়তে চায়নি, গৃহপ্রবেশ করে ঢুকেছিল। দ্বিতীয় ফ্ল্যাট ছাড়ার সময় ওর কী পরিমাণ মন খারাপ হয়েছিল। তৃতীয় ফ্ল্যাটটা ও নিতে বাধ্য হয়েছে। কোথায় থাকবে? আত্মীয়দের বাড়িতে ঘুরে ঘুরে বেড়াবে? মাতালির মতো যারা, তারা মনিটাইজেশন অন করে মিথ্যে কথা বলে। আর আমরা যারা ব্লগ টু ব্লগ ভিডিও করি, তারাও মনিটাইজেশন অন করে ভিডিও করি। সুতরাং মনিটাইজেশন অন করলেই যে প্রতিবাদ হচ্ছে না তা নয়, ফালতু কথা এগুলো, বুঝতে পারছো? পয়সা দিয়ে তুমি অ্যালকোহলও কিনতে পারো, পয়সা দিয়ে তুমি দুধও কিনতে পারো, পয়সা তো 2 জায়গায় লাগছে, কিন্তু মানুষের ইন্টেনশনটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, টিনার ব্লগ থেকে আজকে স্পষ্ট বোঝা গেল যে জিনিসটা আমার মাথায় হন্ট করছে, যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে টিনার ব্লগে দেখো, 2টো ব্লগার, টিনা এবং টিনার মা। আজকে টিনারা এই যে ঠাকুর দেখতে গেল, টিনার দাদা নিয়ে গেল, কারণ এরপরে পুজো আসবে, প্লাস ওই বড় গাড়ির ভাড়া টাড়া আসবে, টিনার দাদা সময় পাবে না। গেল, এবার এই যে জার্নিটা, টিনার মা তো রীতিমতো এখনো পুরোনো ব্লগ দিয়ে যাচ্ছে। ওই যে সেই পেন অয়েল আর 160 টাকার নাইটি, এই নিয়ে আমি 3বার দেখলাম ওই ক্লিপিংটা।
আগে দেখেছি অরিজিনাল যেদিন দিয়েছে কাল না পরশু ওটা রিপিট করেছে, আজকে আবার রিপিট করলো। গুছিয়ে রাখি 104 টাকার নাইটি আমার মুখস্থ হয়ে গেছে, ছোট্ট একটা ক্লিপিং, ওই সেম ক্লিপিং। সেই টিনা নাকে রুমাল নিয়ে বসে আছে, উনি ভুল করছেন না একই ক্লিপিং বারবার দিচ্ছেন ইচ্ছে করে, ভগবান জানে। মোট কথা সেম ক্লিপিং দিয়ে যাচ্ছেন। ওনাকে এখন শক্তি ব্লগ আর ওনার নিজের চ্যানেল এই দুটোর হ্যান্ডেল করতে হচ্ছে। তো যাই হোক, এইবার আমার বক্তব্যটা দেখো, শোনো যেটা আমি বলতে চাইছি। তার আগে ওয়েলকাম করে নি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। খুব ভালোভাবে বুঝতে পারছি এখন তোমাদের পাড়ায় চোখের সামনে গান বাজছে, দুর্গাপুজোর উন্মাদনা হচ্ছে। আমি যদি ইনস্টাগ্রামে দেখে এত এক্সাইটেড ফিল করি, তাহলে তোমরা ওইখানে আছো। আর আমাদের নবরাত্রির উন্মাদনাতেই আমরা এত পাগল হয়ে আছি, তাহলে ওই মানে তিলোত্তমা কলকাতার দুর্গাপূজার উন্মাদনা ছেড়ে তোমরা এখন ভিডিও দেখবে আশা করছি না। তবুও আমাকে আমার কাজটা করতে হবে, তাই করে যাচ্ছি। তোমাদের যখন সময় সুযোগ হবে দেখো। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম করে নিয়েছি। এবার বলি, ধরো দুজন ব্লগার, টিনার মা, ওই যে টাকি অবধি যাওয়া, ওই যে তোমার ধরো ওই তোমার ওই মায়াপুরের আদলে যে মন্দিরটা বানিয়েছে, প্যান্ডেলটা বানিয়েছে, মায়াপুরের মন্দিরের আদলে যে প্যান্ডেল, ওই জার্নি, তারপরে রাস্তায় খাওয়া, বোধহয় মোমো খাওয়া দেখালো নাকি একটা খাওয়া দেখালো, তারপরে বাড়িতে এসে বিরিয়ানি খাওয়া নাকি খাওয়া দেখালো। এই জিনিসগুলো টিনারও কন্টেন্ট, টিনার মায়েরও কন্টেন্ট। বিশেষ করে জার্নিটা বাড়িতে, তবু ধরো টিনার মা ছাদ দেখালো, টিনা রান্না দেখালো, টিনার মা রান্না করাটা দেখালো, কষাটা দেখালো, টিনা এন্ড রেজাল্টটা দেখালো, প্রোডাক্টের এন্ড রেজাল্টটা দেখালো, মানে কি কি রান্না হয়েছে সেগুলো একবার করে দেখিয়ে দিল। তবু এটা ভাগাভাগি করে নেওয়াই যায়। সেদিন যেমন টিনার মা স্টেশনে টিনাকে আনতে গেছিলো, এরা বললো না টিনাকে টেনে হিঁচড়ে ব্লগে হাটে নিয়ে গেছে বাজার করতে, তা না, ওনারা টিনাকে আনতে নিয়ে গেছিলেন এবং ওখান থেকে ওনারা হাটে গেছিলেন। টিনার মা ওই আনতে যাওয়াটা দেখিয়েছে, ওটা কিন্তু টিনা শ্যুট করেনি যে মারা আমাকে আনতে এসছে। এইভাবে কন্টেন্ট হয়তো ভাগ করে নিল। কিন্তু এই টাকির মন্দির, টাকির জার্নি, সে তো মানে টাকি অবধি যে অটো জার্নি, সে তো টিনাও দেখাবে, টিনার মাও দেখাবে। পুকুর টিনা চুল স্ট্রেট করে দিচ্ছে। এবার যদি টিনার মা ঠিকঠাক ব্লগিং করতেন, তাহলে এইগুলো ওনারও কন্টেন্ট। যে বাড়িতে পুক্কু এসছে, পুক্কুকে নাই দেখালো, টিনার চুল স্ট্রেট হচ্ছে, এইগুলোও তো ওনারও কন্টেন্ট। বিশেষ করে ওই দুর্গাপুজোর যে প্যান্ডেল হপিংটা দেখালো, ওই প্যান্ডেল হপিংয়ের জায়গাটায় আমার খুব ফিল হচ্ছিল যে এইটা কিন্তু খুব ভালো কন্টেন্ট, এটা টিনার মারও কন্টেন্ট ব্লগার হিসেবে, তাই না? দুর্গাপুজোর শপিং, দুর্গাপুজোর প্যান্ডেল হপিং, এইগুলো তো দুর্গাপুজোর সময় ট্রেন্ডি শপিং, এই ট্রেন্ডি কন্টেন্ট। এখন তো খুঁজে খুঁজে দেখছি কোন ব্লগার মানে শপিং দেখাচ্ছে, কোন ব্লগার প্যান্ডেল হপিং দেখাচ্ছে, এগুলো তো দেখতে ভালো লাগছে, বুঝতে পারছো? তাহলে এবার টিনার মা পুরোনো ভিডিও থেকে যখন মুক্ত হবেন, একই ভিডিও 4বার করে পোস্ট করতে করতে থকে যাবেন, তখন এই যে আজকের যে কন্টেন্টটা টিনা ব্লগে যেটা পেলাম, চতুর্থীর কন্টেন্ট, এটা কি উনিও তুলেছেন কোথাও না কোথাও, তখন এইগুলো ওনার ব্লগে পোস্ট হবে। তাহলে রিপিট টেলিকাস্ট হচ্ছে না, হয় টিনার ব্লগ সাফার করবে, না টিনার মায়ের ব্লগ সাফার করবে, বুঝতে পারছো? আর টিনারা এই যে পারিবারিক মাহলটা দেখালো, এই পারিবারিক মাহলটা হয়েছে পয়সা দিয়ে কিনে, হয়েছে তোমরা বলতেই পারো পয়সা দিয়ে কেনা, কিন্তু হচ্ছে সম্পর্কগুলো তো জন্মের সম্পর্ক না। কিছুদিন আগে টিনা যখন প্রথম এলো, দিল্লি থেকে এলো, তখন একটা আড়ষ্টতা ছিল, কাউকে দেখা ছিল না। ওর বৌদি মুখটা এরম করে বলছে আমি নেই। আজকাল সেই বৌদি খুব ভালোভাবে পার্টিসিপেট করছে, নিজেই মডেলিং করে যাচ্ছে, বিভিন্ন ড্রেস পরে দেখিয়ে যাচ্ছে। এটা তো ওই টিনা গিফট দিয়েছে, সেই জন্য হচ্ছে এটা ঘটনা। এবার টিনার যোগ্যতা আছে, টিনা দিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, সে কামাচ্ছে, তার যোগ্যতা আছে, তাই জন্য সে দিয়েছে, ঠিক আছে। এবং এইটুকু দেওয়ার জন্য সে যদি সকলের কোঅপারেশন পায় এবং একটা পরিবার পায়, নট ব্যাড, তাই না? আমরা যখন মানে আমরা নয়, যে কোনো মেয়ে যখন বাইরে পড়তে যায়, তখন পেইং গেস্ট থাকা পছন্দ করে, যে একটা পরিবারের মধ্যে থাকবো, তাতে সেফটি হলো। অনেক সময় সেই আমি একবার আমাদের হয়েছিল, আমাদের হোস্টেলটা তখন রেনোভেট হচ্ছে, এবার আমাদের তখন অনার্সের পাস কোর্সের পরীক্ষা চলছে, মানে আজ একটা পরীক্ষা তো 15 দিন পরে একটা পরীক্ষা, এরকম। তো আমি আর আমার আরেকজন সিনিয়র দিদি, আমরা হোস্টেল ছাড়তে পারিনি, বুঝতে পারছো? তো আমাদের যে কুক, হোস্টেলের যে সিস্টেম সব বন্ধ, রান্নাঘর সব রেনোভেট হচ্ছে, আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। আমরা হোস্টেলেই থাকতাম, কিন্তু পেইং গেস্ট হিসেবে। ওই হোস্টেলের নিচে একজনরা থাকতো, তারা আমাদের রান্না করে দিয়ে যেত। দুজন স্টুডেন্ট ছিলাম, আমার পরীক্ষা চলছিল, আর ওই এম এ করতো দিদিটার, ওর পরীক্ষা চলছিল, বুঝতে পারছো? আমরা যেতে পারিনি বাড়ি ছেড়ে, মানে হোস্টেল ছেড়ে। তো ওই সময় যে রান্না করে দিয়ে যেত, তারপরে ওই জলটা, এই সমস্ত ব্যবস্থা ওরা করতো। তো অনেকে পেইং গেস্ট থাকে একটা ফ্যামিলির জন্যে, যে মেয়ে বাইরে থাকবে সে একটা ফ্যামিলি পাবে, বুঝতে পারছো?
তো সেইখানে টিনা তার পরিবার রয়েছে। হ্যাঁ, কি হচ্ছে যে টিনা যেহেতু এখন রোজগার করছে, তার কাছে অনেক টাকা আছে, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, টাকার গন্ধ পেয়েছে, তারা এখন টিনাকে নানারকমভাবে ব্ল্যাকমেল করছে যে টাকা দে, বিভিন্ন ইয়েতে তোর ব্লগে আমরা পার্টিসিপেট করছি সুতরাং টাকা দেয়। সেটা কিন্তু তোমরা টিনার হাজব্যান্ডের ওদিকেও পাচ্ছ। টিনার মায়ের অনেক শাড়ি সেইখানে গুঁজে দিল যে সব শাড়ি টিনার মায়ের জন্য, মানে টিনার মায়ের সরি টিনার শাশুড়ির অনেক শাড়ি, সব তার মধ্যে গুঁজে দিল যে মায়ের জন্য সব শাড়ি কিনিনি, বুঝতে পারছো, অন্য কারোর জন্য কিনেছে। কে তোমরা এখন টাইটেল দিয়ে বসে যাও, তাহলে বেচারাম কার জন্য শাড়িগুলো কিনলো, এগুলো কন্ট্রোভার্সি ছড়ছে বলেই এগুলো নিয়ে করতে ইচ্ছে করছে না, কন্ট্রোভার্সি ভাল লাগছে না, বুঝতে পারছো। তারপর এক জায়গায় বলছে মাছগুলো নাকি ব্যায়াম করছে, মাথায় কিছু আছে নাকি, গন্ডগোল আছে নাকি? মাছেরা ব্যায়াম করে? পুজো মানে ওরা পুকুরে চান করছে, ওদের ব্যায়াম হচ্ছে, পুকুরে চান করছে মানে কি? এক তো পুকুরটাকে ইউজ করা হচ্ছে, পুকুরটা জলের মধ্যে একটা তোলপাড় হচ্ছে, দ্বিতীয়ত ওর বাড়ির সাবান টাবানগুলো এগুলো সব বেঁচে যাচ্ছে, বুঝতে পারছো কীভাবে ইউজ করছে। আমিও ব্লগ দেখি না, ঝট করে একটুখানি হয়তো দেখলাম, ওই যে জায়গাটা আমার মনে হলো, আমি খবর পেলাম, তো সেই জায়গাটুকু আমাকে দেখতে বললো, আমি ওই টাইম ফ্রেমটুকু হয়তো দেখলাম, আমি ওর ব্লগ দেখি না। তো মানে যে দিক থেকে আমার ঘেন্না হয়ে গেছে সেদিকে আমি দেখি না, ওকে নিয়ে কন্টেন্ট করবোই না, আমি ঠিক করেছি। কারণ আমি যখন কন্টেন্ট করবো না, বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন ওকে নিয়ে কন্টেন্ট করবে না, তখন দর্শকরা এগিয়ে আসবেন, দর্শকরা ভুল দেখাবেন, বুঝতে পারছো, ভুলে ভরা একটা মানে ব্লগ। তো সেইখানে একটা জায়গায় নাকি বলছে যে মাছগুলো ওর সঙ্গে ব্যায়াম করে, কমেডি সার্কাস। তো যাই হোক, তো একটা জিনিস দেখো, যেটা বলতে গিয়ে কথাটা বললাম, ওইখানেও তো ব্লগে যেহেতু ওই মহিলার, ওই বয়স্ক মহিলার পার্টিসিপেশনটা একান্ত দরকার, পুরো বাড়িটা কাজ করানো তাকে দিয়ে দরকার, ব্লগিংয়ে তার পার্টিসিপেশনটা মেন দরকার, তাকে বেশ অন্নপূর্ণা বলে, অন্নপূর্ণা তো নয়, কিপ্ট টু দি পাওয়ার ইনফিনিটি, মানে বেশ দশভুজা অমুক তমুক বলে একটুখানি পিঠ চাপড়ে দিয়ে বাড়ি শুদ্ধ লোকের কাজটা করিয়ে নাও, বুঝতে পারছো। সব মুখের কথাই তো ছেঁড়ে ভেজে না, কিন্তু সেও তো এই ব্লগারেরই মা, এই ব্লগার তো ওই গাছেরই ফল, সে তো এর মা। সে দেখছে যে আমি যখন সব থেকে বেশি খাটনি দিচ্ছি, আমি যখন সব থেকে বেশি পার্টিসিপেশন দিচ্ছি, সুতরাং সব কিছু আমার আর বেশি হবে, সুতরাং নাকের ফুল বানিয়ে দিতে হবে, মানে খুব একটা ইচ্ছে করে দিচ্ছি তা না, কিন্তু দিতে হবে, এখানে অ্যাভয়েড করার উপায় নেই, মাকে তো দিতেই হবে, নাহলে বলক চলবে না, বুঝতে পারছো। বাপকে দাও না দাও, অন্য কাউকে দাও না দাও, নিজেরটা নেবে, আর মাকে তো দিতেই হবে। তাই এইখানে বুঝছো, প্রত্যেকেই নিজের গুরুত্ব অনুযায়ী নিজের ইয়েটা বাগিয়ে নেবার চেষ্টা করে, যেখানে নর্মালি পাওয়া যায় না। বাট টিনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই জুলুম হয়ে গেছে, মানে টিনার আগের যে দিল্লি যাবার আগের যে পরিস্থিতি, এখন যেটা হয়েছে, এটা তো টিনা নিজে ইচ্ছে করে করছে, তাই না? এবার একটা টি শার্টের বদলে যদি দাদাভাইয়ের মুখের হাসি কিনতে পারে, নট ব্যাড। আজকে ওর দাদাভাই ওর সঙ্গে মানে কর্ডিয়ালি কথাবার্তা বলছে, একটা ফ্যামিলি, একটা পরিবার, সবাই ওর সঙ্গে কোঅপারেট করছে, ওর সঙ্গে ভালো ব্যবহার করছে, এটাই বা কি কম, তাই না? তো যাই হোক, টিনার ব্লগ দেখে আমার এইটাই মনে হলো যে যারা টিনাকে বলে যে তোর চুলকুনি উঠেছে তাই তুই দিল্লি গেছিস, তুই কেন 3 মাসে 3টে ফ্ল্যাট চেঞ্জ করলি, বুঝতে পারছো, তুই অসভ্য মেয়ে, ছ্যাবলা মেয়ে, তুই তাই দিল্লি গেছিস, তুই এখানেই পড়ে থাকতে পারতিস, সেখানেই থাকলি না কেন, সবটা বোঝে তবু বলে, বুঝতে পারছো। ওই তো টিনাকে নিয়ে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা এতদিন খারাপ মেয়ে বলে গেল টিনাকে, তার ননদ যখন মুখ খুললো আসল ব্যাপারটা দেখলে, তো সে তো শ্বশুর বাড়িতে জামাই আদর পেতো, বড় বউ হিসেবে জামাই আদর পেতো, তবু সেখানে থাকতে পারেনি, শ্বশুর বাড়ি শাশুড়ির মাথার ছাদ বেঁচে দিয়ে নিজের বাড়ি করেছে। আসলিয়াত তো এইটা, তার সঙ্গে তার শ্বশুর বাড়ির লোকেদের পটে না, বুঝতে পারছো। চিৎকার করলে আর বয়াকার বলে গালাগালি দিলে তো হয় না, আসলিয়াত তো এটা, রিয়েলিটি তো এইটা। তো যাই হোক, টিনার ব্লগ দেখে এইটাই বোঝা যায় যে আজকে তোমরা দেখো, আজকে এই প্যান্ডেল হপিংটা তো টিনার মারও কন্টেন্ট, এবার যে আগে দেবে তার ভিউটা বেশি হবে। এবার টিনার মা নিশ্চয়ই ক্লিপিং তুলে রেখেছেন, উনি যখন ব্লগার, তাহলে পরে যখন টিনার মা দেবে ওগুলো দেবেন, ওটার সেই চার্ম কি থাকবে? আমরা তো অলরেডি টাকি দেখে নিলাম, আমরা তো অলরেডি টিনার ক্লাব হাউসের পুজো দেখে নিলাম, তাই না? এইগুলো একটু কনসিডার করতে হবে যখন সমালোচনা করব আমরা, তাই না? তো তোমাদের কেমন লাগলো আমার কথা বলো কমেন্ট বক্সে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কমেন্ট করতে এখন সময় পাচ্ছ না বুঝতে পারছি, তবু যদি সময় পাও নিশ্চয়ই কমেন্ট করো। আর তোমাদের পুজো খুব ভালো কাটুক। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।